আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা এপিসোড নিয়ে আসলাম। আমার যারা ভিউয়ার্স আছেন এদের মধ্যে অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করেন। আসলে সবগুলো কোয়েশ্চেন কমেন্টে রিপ্লাই করা ডিফিকাল্ট হয়ে যায় সবসময়। আমি আসলে এটার অন্য কোনো রিজন নাই, আমার ব্যস্ততা আর কি, যে ব্যস্ততার কারণে সবার প্রশ্নগুলো আলাদা আলাদাভাবে উত্তর দেওয়া এটা আমার জন্য কষ্টকর হয়ে যায় অনেক সময়। যার কারণে চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই, যেসব কোয়েশ্চেনগুলো আমি পাই রেগুলার আর কি, সেগুলো নিয়ে একটা ভিডিও করি। আজকে মূলত সেই বিষয়গুলো নিয়েই আলাপ করব। অনেকেই আপনার বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন স্টেট থেকে কোয়েশ্চেন করেন। ওনাদের সাপোজ কেউ হয়তো টেক্সাস থেকে করলো একজন, অথবা কেউ করলো ফ্লোরিডা থেকে, কেউ করলো মিশিগান থেকে। বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া আমাদের এখানে আমরা কখন বাগান শুরু করব, আমরা কোন মাসে শুরু করলে সুবিধা হবে। তো এরকম কোয়েশ্চেনগুলো আসে বেশিরভাগ। এরপরে আসে যে আপনি বাগানে মানে কী ধরনের সার ইউজ করেন, অথবা আসে যে বাগানে আপনি কিভাবে মানে ওয়াটারিংটা কিভাবে করেন, গাছে কয়বার পানি দিতে হয়, কেমন করে দিতে হয়, এই জিনিসগুলোই মূলত সবচেয়ে বেশি আসে আর কি। তা আমি ইন জেনারেল কিছু কথা বলবো, কারণ আমাদের বিশেষ করে যে বাংলাদেশি যেসব ভাই বোনেরা বাগান করেন, এরা টুকটাক জানে যে বাগান কীভাবে করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আর কি। আবার কিছু ভাই বোন আছেন যে ওনারা হয়তো দেশে কখনো মানে গার্ডেনিংয়ের সাথে ইনভলভ ছিলেন না, বাট এখানে এসে অন্যদের বাগান দেখে ওনাদের ইন্টারেস্ট গ্রো করেছে, যে ওনারা চান ওনারাও একটা সুন্দর বাগান করবেন। আসলে এটা আমি মনে করি যে যাদের একটু জায়গা আছে, অল্প একটু জায়গা থাকলেও আপনি কিছু না কিছু করেন, এটাতে আপনার দুইটা উপকার। এক হলো আপনার মেন্টালি আপনি খুব ফ্রেশ থাকবেন, আপনি রিল্যাক্স মুডে থাকবেন, যে আপনি প্রকৃতির একটু কাছে থাকছেন। তারপরে আপনি একটা ফ্রেশ ভেজিটেবল, নিজের হাতে গড়া ভেজিটেবল সেটা খাবেন, এটার আসলে মজাই আলাদা। যদিও আপনি যদি কস্টের কথা চিন্তা করেন, সেটা কিন্তু তাহলে আর কিন্তু এটা করতে পারবেন না। কারণ হলো যে আসলে এদেশে আপনি গার্ডেনিং বলেন, আপনি যদি প্রপার ওয়েতে করেন, ইটস কস্টলি অ্যাকচুয়ালি। যে আপনি যেই পরিমাণ টাকা খরচ হয়, এই পরিমাণ টাকা দিয়ে আপনি সহজেই বাজার থেকে কিনতে পারবেন, বাট দ্যাটস নট গার্ডেন ফ্রেশ। এগুলো কোল্ড স্টোরে থাকে, বিভিন্ন প্রসেসে থাকে, এগুলোর টেস্ট আর আপনার বাগানে করা সবজি ভেজিটেবলের টেস্টটাই আলাদা। যাই হোক, আমি কথা না বাড়িয়ে শুরু করি। সেটা হলো, প্রথম প্রশ্নটা হলো যে বাগান কখন শুরু করব, কখন থেকে মানে বীজ লাগানো শুরু করব কখন। এটা যেখানেই থাকেন, যে স্টেটেই থাকেন, যে আমাদের এখানে তো আমরা দেখতে পারি যে ওয়েদার টেম্পারেচার বা ওয়েদার ফোরকাস্টিং আমরা দেখি। আপনি দেখবেন যে যখনই স্নোটা চলে গেছে একদম, কিন্তু স্নো যাওয়ার পরও ফ্রোস্ট পড়ে মানে আপনার টেম্পারেচারটা আপনার ফ্রিজিং টেম্পারেচারের নিচে নেমে যায়, অথবা ফ্রিজিং টেম্পারেচারের কাছাকাছি থাকে। সাপোজ মনে করেন 32°F, আপনি অ্যাটলিস্ট টেম্পারেচার যদি 40-র উপরে উঠে, 38-40-র উপরে, যে আপনি যে দেখতেছেন যে আগামী নেক্সট 2 উইকস কন্টিনিউয়াসলি এগুলো 40-র উপরেই থাকবে, তাহলে আপনি ওই সময়টাই শুরু করবেন, সেটা হলো উত্তম সময় আর কি। এখন দুই ধরনের প্রসেস। একটা হলো যে আপনি বৃহৎ আকারে বাগান করবেন, অনেক বড় আকারে। আরেকটা হলো আপনি ছোট আকারে করবেন। এটা হলো দুইটার জন্য দুইটা প্ল্যান থাকতে হবে আপনার। আর আরেকটা জিনিস হলো, কিছু সিডস এগুলো আপনি যদি যখন ফ্রোস্ট পড়ছে আপনার উইন্টারের শেষের দিকে আর কি, একদম উইন্টারের শেষে আপনি যদি বাসায় বীজগুলো লাগান, তাহলে বাসায় ওয়ার্মার থাকে, যেহেতু সবার বাসায় হিট থাকে, হিটের কারণে বাসায় ওয়ার্মার থাকে, দেন আউটসাইড টেম্পারেচার। তো ওই ক্ষেত্রে আপনি যদি বাসায় লাগান তাহলে বীজগুলো তাড়াতাড়ি উঠে যাবে। কিন্তু আপনি যদি টু আর্লিয়ার লাগান তাহলে একটা সমস্যা আছে, সেটা হলো বীজগুলো যখন উঠে যাবে তখন এগুলিকে যদি নিয়মিত আপনি সানলাইটের নিচে না দেন, বীজগুলি একদম লম্বা হয়ে লিকলিকে মানে পাতলা লম্বা হয়ে এগুলি ভেঙে যাবে, মরে যাবে, চিকন মানে শুকিয়ে যাবে চারাগুলো। তো এই জন্য যে আপনাকে মোটামুটি
যখন আপনি বুঝতে পারবেন যে টেম্পারেচার এখন আর ফ্রিজিংয়ে যাচ্ছে না বা যাবে না, নেক্সট 2 উইকস 3 উইকসের ফোরকাস্টিং তো দেখা যায় যে আপনি দেখছেন যে যাচ্ছে না আগামী 2-3 সপ্তাহ, মানে এরপর থেকে কন্টিনিউয়াসলি ওয়ার্মার থাকবে ওয়েদার, তখনই আপনি বীজটা লাগাবেন। মানে বীজটা বাসায় লাগাবেন। তো বাসায় কীভাবে লাগাবেন? বাসায় বিভিন্ন আপনার ছোটো ছোটো যে পট আছে, বিশেষ করে লাউ, কুমড়া, সিম, চিচিঙ্গা, তিতা করলা, এই জাতীয় শশা, এগুলো আপনি একটু একটু লতানো যেসব বড় গাছগুলো আছে এগুলো একটু একটু বড় সাইজের পট নেবেন। বড় বলতে আপনার হাফ গ্যালানের পট হইলে চলবে, আপনার বেশি বড় না, আবার হাফ গ্যালান বা 1 গ্যালনের পটের মধ্যে, বা একটা 1 গ্যালনের পটে আপনি 3-4টা বীজ বুনতে পারেন, 4-5টা বীজ বুনতে পারেন একসাথে। যেমন লাউয়ের একটা পট নিলেন আপনি 1 গ্যালনের, সেখানে আপনি 5টা বীজ লাগাইলেন, 4টা বীজ লাগাইলেন, এভাবে করে 2টার মধ্যে আপনি করলেন। তো বীজটা আপনি লাগাইয়া কী করবেন? বীজটা কোথায় লাগবেন? এখন কী ধরনের মাটি ইউজ করবেন? পটিং মিক্স আমাদের এখানে পাওয়া যায়, আমেরিকাতে আপনি অ্যাভেলেবেল আছে, বা অন্যান্য কান্ট্রিতে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডও পাবে পটিং মিক্স যেটাকে বলে আর কি। এটা হলো বীজ উঠার জন্য, খুব কুইকলি উঠার জন্য একটা মাটি। অথবা আপনি আরও কিছু বিকল্প আছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো কোকোপিট। কোকোপিটটা এটা আপনারা সার্চ করে নেবেন। কোকোপিট এটা কোকোনাটের যে চারিদিকে যে আঁশটা থাকে, মানে চামড়াটা থাকে, ওইটাকে গুঁড়ো করে ওইটা দেওয়া হয়, ওটার মধ্যে বীজ বপন করা যায়, উঠবে, ওটা তো বীজ উঠবে। বাট আপনি যদি পটিং মিক্স নেন মাটি, তাহলে বীজটা উঠবে এবং বীজটাকে ওই মাটিটাই ফিড দিবে আপনাকে। ওইখানে সার থাকে, আপনাকে এক্সট্রা সার দেওয়ার দরকার নাই আর কি। মানে 2-3-4 সপ্তাহ আপনাকে লাগবে না ওইখানে, অ্যাটলিস্ট 4 উইকস আপনাকে কিছুই দিতে হবে না পানি ছাড়া। তো আপনি পটিং মিক্সে বীজটা লাগাবেন, লাগিয়ে ওইটাকে মোটামুটি ভিজিয়ে দিবেন, বাইরে ঘরের বাইরে এনে পানি দিয়ে স্প্রে করবেন, একদম পুরো ভিজিয়ে দিলেন। দেওয়ার পর আপনি ওইটাকে আবার একটা ট্রেতে নিলেন, যাতে পানিটা যখন আপনার আস্তে আস্তে ড্রেন যাতে না হয়ে, ঘর নষ্ট না হয়ে যায়, একটা ট্রেতে করে রেখে আপনি কোনো একটা ওয়ার্মার জায়গায় রাখবেন। লন্ড্রি রুম বা এই গরাজার মধ্যে রাখতে পারেন, অথবা অ্যাটিক আছে, অ্যাটিকের ওইখানেও রাখতে পারেন, যেখানে মোটামুটি ওয়ার্মার থাকে। ফ্রিজের উপরে রেখে দিতে পারেন, আপনার যে নর্মাল ঘরে যে ফ্রিজ আর রেফ্রিজারেটর আছে, রেফ্রিজারেটর উপরে রেখে দিতে পারেন। কিন্তু এটাকে আপনি একটু ঢেকে দিবেন। আপনি হয়তো পাতলা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারেন, যেটা পলি আমরা ইউজ করি র্যাপিং করার জন্য আমাদের ফুড ওইটা দিয়ে করতে পারেন। অথবা আপনি অ্যালুমিনিয়াম ফয়েলের যে ঢাকনা আছে, অ্যালুমিনিয়ামের ট্রের মধ্যে পটগুলো রেখে আরেকটা ঢাকনা দিয়ে আপনি অ্যালুমিনিয়ামের ট্রের যে ঢাকনাগুলো থাকে, বা অথবা ফয়েল থাকে, ফয়েল পেপার, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, সেগুলো দিয়ে আপনি ওইটাকে মানে বেঁধে দিতে হবে একটু। কেন বেঁধে দেবেন? কারণ এটা যাতে খুব কুইকলি আপনার ড্রাই না হয়ে যায়। এরপরে আপনি 2-3 দিন পর আপনি দেখবেন, যে উঠে দেখবেন যে বীজ মানে বের হচ্ছে কিনা, অঙ্কুরিত হচ্ছে কিনা। নর্মালি আপনার এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। লাউ, সিম এগুলো প্রায় 1 সপ্তাহ 10 দিন লেগে যেতে পারে, কোনো কোনো সময় 2 সপ্তাহ পরে বীজ উঠে। তো এটা হলো জেনারেল ইনফরমেশান আপনি কীভাবে লাগাবেন। এরপরে আপনি কাঁচামরিচ, তারপরে আপনার টমেটো, এগুলোর বীজও, এগুলোর চারাও আপনি করতে পারেন ঘরের মধ্যে। সেম ওয়ে আপনি জাস্ট আপনি পটের মধ্যে করতে পারেন, অথবা আমি যেটা করি, আমি যেহেতু অনেক ধরনের অনেক চারা করতে হয় আমাকে, আমার নিজের জন্য এবং ফ্রেন্ডস ফ্যামিলিকে দেওয়ার জন্য, যার কারণে আমি ট্রেতে করি। ট্রেতে মাটিটা ভরাট করে ওখানে আমি ছিটিয়ে দিই, একটা ছোটো ব্যাড, মিনি ব্যাড বানাই, ওটাতে ছিটিয়ে দিয়ে ওটাকে র্যাপিং করে রেখে দিই। ওটা দেখা যায় জার্মিনেট হয়ে যায়। সবচেয়ে বেশি আগে জার্মিনেট হয় টমেটো, মরিচ একটু দেরি হবে উঠতে, টমেটো, পুঁই শাক, এগুলো আমি বাসায় করি। আর আরেকটা জিনিস হলো, যেমন আপনার ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়া, এগুলি আসলে বাসায় না করলেই ভালো। আপনি বেটার যখন টেম্পারেচারটা ভালো হবে, তখন আপনি ডাইরেক্ট মাটিতে এটা দিতে পারেন আর কি। মাটিতেই আপনি ওইটা যদি লাগালে ওইটা হয়ে যাবে খুব কুইকলি, এবং এখানে ভালো হয়। পুঁই শাক সেম, আপনার বেশি দিন লাগবে না, হয়তো 5 দিন থেকে 7 দিনের মধ্যে আপনার উঠে যাবে, জার্মিনেট হয়ে যাবে। ঢেঁড়সও সেম, আপনার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে জার্মিনেট হয়ে যাবে, আপনি জায়গাটা যদি একটু ভিজায় রাখেন। তো এরপরে কোয়েশ্চেন আসে যে ব্যাড কীভাবে রেডি করব। এখন ব্যাড রেডি করার জন্য আমি যেটা করি সেটা হলো, আমি তো কাঠের, দেখেছেন আমার বাগান নিশ্চয়, যে কাঠের ফ্রেম করে আমি ভিতর থেকে সব ঘাসগুলো উঠিয়ে ফেলি। মানে এটাকে আপনার কোদাল দিয়ে, আমাদের বাংলাদেশে যে কোদাল দিয়ে এটাকে কুপিয়ে ঘাসগুলোকে আলাদা করে ঘাসগুলো ফেলে দেই, ওখানে কোনো ঘাস থাকে না। এরপরে আমি ওইখানে ওই মাটির সাথে আমার বাজারের যেসব
কেনা মাটি আছে ইন গ্রাউন্ড ইউজের জন্য, আমি নর্মালি মিরাকল গ্রোর যে মাটিগুলো সেগুলো ইউজ করি। মিরাকল গ্রোর ময়েশ্চার কন্ট্রোল কিছু মাটি আছে, ওই মাটিগুলো ইউজ করলে সবচেয়ে ভালো। যদিও ময়েশ্চার কন্ট্রোল একটু দাম বেশি, তারপর ওই মাটিটা ইউজ করলে ভালো। কেন? ওইটা পানিটাকে ধরে রাখতে পারে, ময়েশ্চারটা কন্ট্রোল করে মাটিটা। তো এই জন্য ময়েশ্চার কন্ট্রোলটা ভালো। আর নর্মালি ইন গ্রাউন্ড যেসব অল পারপাস মিরাকল গ্রো অল পারপাস মাটি, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। এটা ব্যাডও করবেন, এবং এটা যারা বাকেট বা টবের মধ্যে করতে চান, সেম জিনিসই আমি ইউজ করি। একটা জিনিস, আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনারা কম্পোস্ট ইউজ করতে পারেন। কম্পোস্ট যদি ভালো কম্পোস্ট পান, কম্পোস্টটা মাটির সাথে মিক্স করলে মাটি এটা পানি ধরে রাখতে পারে। এদেশে বেশিরভাগ যেসব এলাকাগুলো ড্রাই, আর বেশিরভাগ মাটি এদেশে বেলে মাটি, যার কারণে পানিটা খুব দ্রুত ড্রেন হয়ে নিচে চলে যায়। যদি কম্পোস্ট থাকে বা অথবা ময়েশ্চার কন্ট্রোল মাটি থাকে, তাহলে এটা অনেকক্ষণ মানে লঙ্গার টাইম পানিটাকে ধরে রাখতে পারে আর কি, খুব কুইকলি ড্রেন হয়ে যায় না। তো এটা হলো মাটির ব্যাপার গেল। এরপরে কখন বীজগুলি মানে চারাগুলো আমি ট্রান্সফার করব। চারাগুলি আপনি মূলত যে চারাগুলি যখন 2-3 ইঞ্চি লম্বা হয়, 2 থেকে 3 ইঞ্চি, বা অর্থাৎ চারাগুলো মনে করেন 2 পাতা যখন হবে তখন না, অ্যাটলিস্ট 4টা পাতা লিফ যখন বের হয়। প্রথমে তো সিডস যখন অঙ্কুরিত হয়, জার্মিনেট হয়, তখন 2টো পাতা থাকে। এরপরে আরও 2টো পাতা বের হবে, রিয়েল পাতা। তখন ওই পাতাগুলো একটু বড় হলে তখন ওই সময়টা হলো যে রাইট টাইমে আপনি বাইরে দিতে পারবেন। বাট আপনি আরও একটু পরেও দিতে পারবেন। 6টা পাতা যখন থাকবে, মানে নতুন জার্মিনেশনের যে মানে যে মেইন লিফগুলো, ওইগুলি বাদে আরও যদি 4টা পাতা হয়, দুটো 4টা পাতা হয়, তখন মানে পারফেক্ট টাইম বাইরে দেওয়ার জন্য। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি যখন চারাগুলো ট্রান্সফার করবেন, মাটি সহ ট্রান্সফার করবেন। কারণ আপনার যে পটের মধ্যে রাখার অ্যাডভান্টেজ হলো, এখানে যদি শিকড়ে যদি মাটি থাকে, এই মাটি সহই পুরাটা উঠিয়ে আপনি একটা গর্ত করে আপনার ব্যাডে দিবেন অথবা টবে লাগাবেন। তাহলে কি হবে, এটাকে আপনাকে আর এক্সট্রা কোনো মানে প্রিকশন নিতে হবে না। যদি আপনি টেনে টেনে উঠান চারাগুলো, তাহলে কি হবে কি, চারাগুলোকে আপনাকে 2 দিন 3 দিন রোদ থেকে বাঁচাতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 2 ডেজ, ওটা শিকড়টা মাটিতে ধরা পর্যন্ত। ওই ক্ষেত্রে আপনি দিনের বেলা কিছু দিয়ে ঢেকে দিতে পারেন, বাট এমনভাবে ঢাকবেন না যে কোনো বাতাস ভিতরে যেতে না পারে। মানে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করতে হবে আপনাকে, আদারওয়াইজ ওই চারাগুলো মরে যাবে। শিকড় মাটির থেকে ও নিউট্রিশন নেওয়ার আগে, পানি নেওয়ার আগে চারাটা মরে যাবে ড্রাই হয়ে। তো এই জন্য বেটার যদি আপনারা ছোটো ছোটো পটে বাসায় করেন চারাগুলো, সেগুলো যদি আপনি মানে পটের যে মাটিটা, হোল মাটিটা সহ শিকড়ের সাথে যে মাটিটা থাকে পুরোটাই আপনি ট্রান্সফার করবেন টবে অথবা বাকেটে অথবা বেডে। এটা হলো মানে কিভাবে ট্রান্সফার করবেন, সেটা কখন ট্রান্সফার করবেন। পাতাটা 4 ইঞ্চি 3-4 ইঞ্চি যে লম্বা, এত মানে আপনি এতটুকু অ্যাটলিস্ট যদি হয়, তাহলে তখন এটা গুড, মানে এটা খুব একটা অসুবিধা হবে না, সারভাইভ করবে বাইরে। কিন্তু টু আর্লিয়ার যদি করেন, অনেক সময় মরে যেতে পারে। আবার এটা যে সবসময় মরে যাবে তা না, এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। আপনার ছোটো অবস্থায়ও ট্রান্সফার করা যায়, বাট আপনাকে ওইটা রিস্ক বেশি থাকে আর কি। রিস্ক ফ্রি হতে হলে আপনাকে অ্যাটলিস্ট 4 ইঞ্চি 3-4 ইঞ্চি লম্বা যখন চারাটা হবে, অ্যাটলিস্ট 4টা বা 6টা পাতা হবে, তখন ট্রান্সফার করবেন। এই হলো জেনারেল জিনিস। এরপরে অনেকে আসে যে বীজ কোথায় পাবো, বীজ। ওকে, তো বীজ আপনি অ্যাকচুয়ালি আপনার গার্ডেন করার জন্য আপনাকে প্ল্যান করতে হবে একটা, যে গার্ডেনে 2 ধরনের আপনার সবজি লাগানো যায়। বিশেষ করে আমরা বাঙালিরা দুই ধরনের সবজি লাগাই। একটা হলো হোল সিজনে একটা গাছই লাগাবেন, সেটা হোল সিজন আপনি ওইটা বড় হবে, ওইটার থেকে ফ্লাওয়ারিং হবে, ফ্রুট হবে, ওইটার থেকে আপনি খাবেন, এরপর সিজন শেষে ওইটা মরে যাবে, আপনি ওইটা কেটে ফেলে দেবেন। এটা হলো একটা জিনিস। আর সেকেন্ড যেটা, সেটা হলো যে এটা হলো যে শাক, যেগুলি আর কি আমরা শাক বলি, লাল শাক, পুঁই শাক, তারপরে মূলা শাক, পাট শাক, এগুলি। ওই পাট শাকটা, লাল শাকটা, এটা আমি একবারই লাগাই, এটা আমি 2বার করি না। পুঁই শাক, পাট শাক, লাল শাক, এগুলো একবার লাগাই। পাট শাকটা লাগানোর পরে এটা যখন বড় হয়, পাতা টাতা বের হয়, মনে করেন এক্স্যাক্টলি 1 ফিটের থেকে বেশি লম্বা যখন হবে, তখন এগুলির আগাগুলো ছিঁড়ে আমরা নিয়ে যাই। তখন আবার প্রতিটা পাতার গোড়া থেকে আবার আগা বের হয়।
তো এইভাবে হোল সিজন আমরা পাট শাকটা খাবো, একবার লাগাবো এবং পাট শাকটা সারা সিজন খাই। সিমিলার ওয়েতে আমি লাল শাকটা ওইভাবে করি। আমি লাল শাক বেশি মানে মানে ঘন করে লাগাই না আর কি। আপনার বীজ ফালানোর সময় একটু যদি পাতলা করে ফেলেন তাহলে ওইটা ভালো হয়। তো ওই ক্ষেত্রে আমরা লাল শাকটাও সেম, যখন এটা আপনার 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পরিমাণ লম্বা হয় তখন আমরা গোড়ার থেকে 2টা পাতা রাখবো, 2টা পাতা রেখে ডাঁটাটা কেটে দিব, কেটে নিয়ে যাব। এভাবে করে সবগুলো কেটে নিয়ে যাই। নেওয়ার পর এগুলো আবার ওই যে পাতা রেখেছি পাতার গোড়া থেকে আবার আরেকটা আগা বের হবে এবং আবার এটা গ্রো হবে। আবার এটা যখন 6 to 8 ইঞ্চ লম্বা হবে তখন ওইটা আবার কেটে ফেলবো। এভাবে করে মানে লাল শাকটাও আমরা হোল সিজন খাই। সিজন একদম মোটামুটি সিজনের শেষের দিক পর্যন্ত আমরা লাল শাকটা এইভাবে খাই। কিন্তু মূলার শাকটা হলো এটা খুব কুইকলি হারভেস্টিং করা যায়, এটা উঠে যায় খুব তাড়াতাড়ি। মূলার শাক আর সরিষা শাক যেটা রেড মাস্টার্ড, কিন্তু আপনার যেটা ইয়েলো মাস্টার্ড সেটা শাকটা খুব একটা খাওয়া যায় না, এটা একটু তিতা বিটার টেস্ট থাকে। আর যে জন্য আপনার রেড মাস্টার্ড যেটা সেটা ভালো, লাল সরিষাটা আপনার ঝাঁঝালো থাকে, ওটা দিয়ে আপনি রান্না করেও খেতে পারবেন অথবা আপনি এটাকে ভর্তা করেও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই দুইটা জিনিস খুব কুইকলি মানে 3 দিনের মধ্যে আপনার মূলার শাকের বিচি, মূলার শাক রেডিশ এই জাতীয় যেগুলো আছে এগুলো যদি লাগান উইদিন 3 ডেজ এগুলো জার্মিনেট হয়ে যায় এবং এটা 3 to 4 উইকস আপনি এটা হারভেস্টিং করে ফেলতে পারবেন। মূলার শাকটা উঠাই ফেলতে পারবেন, মূলা যদি লাগান মূলাও হবে। এই দেশে আমি খুব একটা বড়, আমাদের দেশে যেরকম মোটা মোটা চীনা মূলা সেটা আমি এখনও পাই নাই বীজ। আমি যেটা হোম ডিপো অথবা লোইস থেকে কিনি সেটা হলো এগুলো বেশি মোটা হয় না, কিন্তু মোটামুটি স্বাদ আছে। এগুলো আপনার 27 বা 30 ডেজের মধ্যে এগুলো আপনি হারভেস্টিং করে ফেলা যায়। তখন আমি একটা ব্যাচ উঠিয়ে আবার আরেকটা ব্যাচ লাগিয়ে দিই। একটা ব্যাচ যখন এটা কিন্তু একেবারে উঠে ফেলি, এটা উঠাই ফেলার পর আবার মাটিটাকে একটু মানে কুপিয়ে ওইটাকে একটু ক্লিন করে ঘাসটা যদি থাকে ওইখানে আবার মূলার শাক লাগিয়ে দিব, ওইখানে আবার আপনার সরিষা পাতা যে রেড মাস্টার্ড যেটা লাল সরিষা সেটা লাগে। এটা হলো আমার ওয়ে, আমি এইভাবে বাগান করি আর কি। এটা আমি কোনো কৃষিবিদ না ভাই, আমি কোনো কৃষিবিদ না, আমি বাংলাদেশে থাকতে কখনো বাগান করিনি। এই দেশে আসার পর আমার এগুলি রিসার্চ করতে করতে আমি এগুলো মানে যে পর্যন্ত আসছি এটা আমার রিসার্চ থেকে আসছে, আমার নিজের আল্লাহ যতটুকু বুদ্ধি দিয়েছেন সে বুদ্ধি থেকে আমি বাগান করি। আর এই হলো অবস্থা বাগানের। আর তো কি আর কোয়েশ্চেন কি আর হলো আমি কীভাবে পানি দিই। ওকে, পানিটা দিতে হয়, পানিটা মূলত এটা নির্ভর করবে আপনার ওয়েদারটা কত ড্রাই। সাপোজ আপনি যদি টেম্পারেচার বেশি থাকে সবসময়, টেক্সাস তারপরে ক্যালিফোর্নিয়া এখানে খুব বেশি গরম থাকে, ওইখানে আপনাকে এভরিডে আপনি পারলে সকাল বিকেল পানি দেন। আপনি সকালে মর্নিংয়ে উঠে যখন সূর্য মানে একদম তাপটা ছড়াচ্ছে না ওই সময় ফজরের পরপর আর কি, ফজর পর উঠে আপনি গাছে একটু পানি দিয়ে দিতে পারেন, গাছের গোড়ায় পানি দিবেন সবসময়। আর এরপরে আবার ইভিনিংয়ে যখন সূর্য একদম মানে ডুবে যাবে ওইরকম আসরের পর আর কি, যখন সূর্যের আলোটা চলে যাবে একটু ওয়েদারটা একটু কুল হবে তখন পানিটা দিবেন। বেশি গরমের মধ্যে পানি দিলে আপনি যদি গাছে পানি দেন তাহলে গাছের ইয়াগুলো আপনার এটাকে কী বলে রুটগুলি পচে যাবে, রুট পচে গাছটা মরে যেতে পারে। তো এই জন্য গরমের মধ্যে পানি দিতে পারবেন না গরম অবস্থায়। আর গাছের পাতায় পানি অ্যাভয়েড করবেন, যদিও শাক এগুলি তো তার গোড়ায় দেওয়া যায় না, ওটা পাতায় দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন গাছের গোড়ায় পানি দিতে, গাছের আগায় না, গাছের পাতার উপরে না। এটা হলো আরেকটা অবজারভেশন আমার, আমি এটা ভালো ফল পাই আর কি। এরপরে হলো পানিটা আপনি আরেকটা সিস্টেম আছে যেগুলো যদি আপনি বাকেটে করেন আপনি একটু আঙ্গুল দিয়ে মাটিটা সরিয়ে দেখবেন যে অ্যাটলিস্ট 1 ইঞ্চি পরিমাণ নিচেও যদি একটু ভিজা দেখেন তাহলে পানি দেওয়ার দরকার নাই। উপরে ড্রাই হলে অসুবিধা নেই, কিন্তু শিকড়টা তো নিচে থাকে, আপনি অ্যাটলিস্ট 1 ইঞ্চ মানে একটু কিছু দিয়ে কাঠি দিয়ে ডিগ করে দেখবেন নিচের অংশটা ভিজা আছে কিনা, ভিজা বা মাটিটা আপনার মনে হচ্ছে যে ময়েশ্চার আছে কিনা। যদি ময়েশ্চার থাকে তাহলে আপনার ওইখানে ওই সময় আর পানি দেওয়ার দরকার নাই আর কি। এটাও আরেকটা টেকনিক যে পানি দিতে হবে কি না। অনেক সময় দেখা যায় উপরে ড্রাই হয়ে যাচ্ছে কিন্তু নিচে ভেজা, আপনার নিচে পানিটা ড্রেন হচ্ছে না খুব বেশি, ওই ক্ষেত্রে যদি আপনি তখন কন্টিনিউ পানি দেন তাহলে কিন্তু আপনার গাছ মরে যাবে, আপনার রুটটা পচে যাবে। তো এটা কেয়ারফুল থাকতে হবে। আর অবশ্যই যদি আপনারা টবে বাকেটে করেন, এটা বাকেটের নিচে সাফিসিয়েন্ট ফুটো থাকতে হবে যাতে এক্সেস পানিটা ড্রেন হয়ে যায়। আদারওয়াইজ পানিটা যদি নিচে জমে থাকে ওইখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, রুটটা পচে যাবে এবং এটা হলো একটা সতর্কতা।
এরপরে আসি সার। সার কীভাবে কী সার দিই বা কীভাবে মানে কী ধরনের সার দেওয়া উচিত। তো সারের কথা বলতে দুইটা সার আমি ইউজ করি। একটা হলো আমার নিজের তৈরি কম্পোস্ট। কম্পোস্টটা কীভাবে তৈরি করি, আমি একটা বড় একটা বাকেট রেখেছি নিচে ফুটো করা, যাতে পানিটা ড্রেন হয়। অবশ্যই এটাতে ঢাকনা থাকতে হবে, আদারওয়াইজ এখানে মাছি আসবে, মাছি গ্রো করবে, পোকামাকড় গ্রো করবে। তো এই ঢাকনা থাকতে হবে। এটা বাইরে রাখি আমি একটা মানে কোয়াইট একটা এলাকায়, যেখানে আমরা সচরাচর কম যাওয়া হয়, ওইরকম একটা জায়গায় যাই। ওইখানে আমরা হোল ইয়ার যত ধরনের আমরা চায়া পাতা, তারপরে হলো ডিমের খোসা, তারপরে হলো কলার চামড়া, সামটাইমস ভেজিটেবল ওয়াস্ট, যেটা ভেজিটেবল ওয়াস্ট বলতে ভেজিটেবলের চামড়া, আমরা শসা আলু এগুলি ছিলে চামড়াটা ফেলে দিই, ওই চামড়াটা, এছাড়া আর অন্য কোনো কিছু আমি এখানে দেই না। এই জিনিসগুলো নিয়ে আমি আলাদা রাখি। এই জিনিসগুলো নিয়ে আমি ওখানে ওই বড় বাকেটটার মধ্যে ফেলতে থাকি। তো এটা যখন মনে করেন সাপোজ এটা 6 ইঞ্চি বা 1 ফিট একটা লেভেল হয়ে গেছে, তখন ওইখানে আবার 1 লেয়ার মাটি দিই, ওই 6 ইঞ্চি মাটি দিয়ে দিই, এক ব্যাগ মাটি ছিটিয়ে দিই ওইখানে। এরপরে আবার একটা লেয়ার বানাই, ওখানে আবার মাটি দিই। তো এইভাবে করতে করতে এই যে মাটিটা যখন দিবেন আপনি, এটা খুব কুইকলি আপনার মানে পচে যাবে এবং এটা মাটিটার সাথে মিশে পুরোটাই মাটি হয়ে যাবে একসময়। তো এটা হলো আমার কম্পোস্ট। এই কম্পোস্টটা আমি সিজনের বিগিনিংয়ে, যখন সিজনের শুরু করি আমি, যে আমি লাউয়ের চারাটা আমি ব্যাডে দিব বা বাকেটে দিব, তখন ওই বাকেটের নিচের অংশে কিছু অংশে আমি প্রথমে ওই কম্পোস্টটা দিই। তার উপরে আমি বাজারের যে কেনা মাটি, ময়েশ্চার কন্ট্রোল মাটি অথবা নর্মাল ইনগ্রাউন্ড অল পারপাস ইনগ্রাউন্ড যে মাটি, এগুলো উপরে একটা লেয়ার 4 ইঞ্চি 5 ইঞ্চি এরপর একটা লেয়ার, এটা দিয়ে নিচে থাকে কম্পোস্টটা। এটা দিলে কী হবে, আপনার গাছটা যখনই একটু বড় হবে, শিকড়টা নিচে যাবে, তখন সে প্রচুর পরিমাণে পুষ্টি পাবে এবং গাছটা বেশ হেলদি হবে। একদম গাছ আগা টাগাগুলি মোটা মোটা হবে, পাতা ফল ফুলে ভরে যাবে আপনার। এটা হলো অ্যাট দ্য বিগিনিং, আপনার যখন স্টার্ট করবেন সেটা। এখন গাছ যখন বড় হয়ে যায়, তখন তো আপনার শিকড়ের নিচে আর কম্পোস্ট দিতে পারছেন না। তখন আমি কি করি, ওখানে আর কম্পোস্টটা ইউজ করি না, কম্পোস্টটা আমি বিগিনিংয়ে ইউজ করি। আমি যে শাকসবজির যে ব্যাড, সেখানেও ওই মাটির সাথে কিছু মিশিয়ে দিই, ওটা মিশিয়ে মিক্স করে নিই, ওইখানেও দিতে পারেন আপনি। এরপরে শুধু আমি একটাই সার ইউজ করি, সেটা হলো মিরাকল গ্রোর অল প্লান্ট ফুড, যেটা এটা হলো আমি আমার ভিডিওতে দেখিয়েছি, আমার ভিডিওগুলোতে যদি একটু দেখেন কাইন্ডলি পুরাতন, সেখানে আছে আমি কিভাবে মিরাকল গ্রোর প্লান্ট ফুডটা ইউজ করি। এটা আমি নর্মালি 1 গ্যালনে 1 টেবিল চামচ পরিমাণ পাউডার আর কি, যেটা সার, সেটা দিয়ে ওটাকে মিক্স করে নিই এবং ওইটা গাছের গোড়ায় দিই, আমি ঢেলে দিই গাছের গোড়া। গাছের পাতার মধ্যে দেওয়া যাবে না, কারণ পাতার মধ্যে যদি লাগে পাতা বার্ন হয়ে যাবে। ইনকেস যদি সাপোজ আপনি শাকসবজির গোড়ায় দিতে গেছেন, পাতায় লেগে গেছে, তাহলে সাথে সাথে পানি দিয়ে টোস্ট পাইপ দিয়ে স্প্রে করে দিবেন, যাতে এটা ওয়াশড আউট হয়ে মানে সারটা নিচে চলে যায়, পাতায় লেগে না থাকে। এটা হলো আপনার যদি পাতায় লেগে যায় তাহলে কী করবেন, সাথে সাথেই করতে হবে। কিন্তু আপনি যদি ডিলে করেন, ওকে লাগছে আমি সব শেষ করে তারপর পানি দিব, তাহলে কিন্তু হবে না। তাহলে ওই পাতাগুলো বার্ন হবে, গাছ মরে যাবে না, বাট পাতাগুলো বার্ন হয়ে যাবে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আর সারটা আমি কীভাবে দিই, সারটা যখন গাছগুলো ছোট থাকে, তাদের স্বাভাবিকভাবে তাদের ফুড চাহিদাও খুব বেশি থাকে না, তো তখন কিন্তু আমি 2 গ্যালন পানিতে বা 3 গ্যালন পানিতে 1 চামচ দেই আর কি। গাছটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, ওইটার আপনিই বুঝবেন, ওইটার ডিমান্ড অনুযায়ী আপনি একটু বাড়াবেন। যখন একদম ফ্লাওয়ারিংয়ে চলে গেছে, ফ্রুট হচ্ছে, তখন হলো এটা হাইয়েস্ট হলো প্রতি গ্যালনে 1 টেবিল চামচ, এটা হলো হাইয়েস্ট লেভেল। আর যখন গাছগুলো একদম ছোট থাকে, মানে সিডলিং যেটা চারা থাকে, তখন কিন্তু 4 গ্যালন 3 গ্যালনে 1 চামচ বা 2 চামচ দিবেন। মানে আপনি মানে এক চামচ দিয়ে মিনিমাম 2 গ্যালন আপনার লিকুইড বানাবেন, আদারওয়াইজ আপনার গাছ মরে যেতে পারে, শিকড় বার্ন হয়ে যেতে পারে, রুটও বার্ন হয়ে যেতে পারে। গাছ ছোট অবস্থায় শিকড়গুলিও খুব সফট থাকে, তো ওটা বার্ন হয়ে যেতে পারে। তো এটা হলো আপনার সারের ব্যাপার গেল। এখন আসি পোকামাকড়। গাছে 2-3 ধরনের পোকামাকড়, বেশি না। একটা হলো বিশেষ করে মরিচ গাছ, তারপরে আপনার বেগুন গাছ, ঢেঁড়স গাছ, এগুলিতে অ্যাপিড একটা পোকা হয়, ছোট ছোট সবুজ গাছের পাতার নিচে হয় এটা, এবং কচি পাতা যেগুলি কচি পাতার নিচে হয়, যখনই ফুল আসতে শুরু করে তখন এটা বেশি অ্যাটাক করে।
তো অ্যাপিডের জন্য আপনি বাজারে অনেক ধরনের পেস্টিসাইড আছে, ইনসেকটিসাইড আছে, ওষুধ আছে আপনার। সেই ওষুধটা আপনি একটা ওই যে গ্যালন পাম্প করা যায় ওইরকম গ্যালনে নিয়ে স্প্রে করে আপনাকে দিতে হবে। আর আপনি অবশ্যই দেখে নেবেন যে এগুলো ভেজিটেবল ফ্রুটে দেওয়া যায় কি না, সেইটা লেবেলে লেখা থাকে। আর এটা হলো একটা। আর আরেক ধরনের পোকা আছে যে অর্নামেন্ট ইনসেক্টস বলে এগুলিকে, বিভিন্ন ধরনের বিটেল, আপনার ক্যাটারপিলার, ওইগুলির জন্য স্যাবিস নামে একটা লাল রঙের একটা ইয়া পাওয়া যায় হোম ডিপো আপনার লয়েসে। আমি মূলত সেটা ইউজ করি। অ্যাপিডের জন্য একটা আলাদা, আর এটার জন্য আলাদা জিনিস। অ্যাপিডেরটা কিন্তু এই বিটল এগুলো মরবে না, আবার যেটা স্যাবিস এটা দিয়ে কিন্তু অ্যাপিড মানে যাবে না ভালোভাবে। অ্যাপিডের জন্য আরেকটা ওষুধ আমি ইউজ করি। তো এটা আমার একটা এপিসোড আছে, আমি কিভাবে কী ধরনের ওষুধ ইউজ করি সেটা দেখতে পারেন। আরেক ধরনের ডিজিজ হয়, সেটা হলো ফাঙ্গাল ডিজিজ আর কি, যেটা আমি এই বছর খুব বেশি ফেস করছি। কারণ এখানে এত বেশি বৃষ্টি হয়েছে নিউ জার্সিতে যে বেশিরভাগ বাগানীদের গাছের পাতা ফাঙ্গাল ইনফেক্টেড হয়ে গেছে, এবং যার কারণে সবাই পিছিয়ে গেছে এবছর আপনার। কারণ এই সময় একদম ফুল সুইংয়ে আপনার ফ্রুট আসার কথা, কিন্তু এখনও অনেক গাছে মাত্র ফুল হচ্ছে, কড়া বেরোইছে, কিছুই আসে নাই এরকম। তো এটার একমাত্র রিজন হলো ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশানে গাছটাকে একদম মেরে ফেলে। প্রথমে পাতাগুলো একটু ছোট ছোট আপনার রাস্টের মতো গোল ছিদ্র হবে, এরপর আস্তে এটা ইয়েলো হয়ে ওইটা মরে যাবে, এবং এইভাবে মরতে সব পাতা মরতে গাছও মরে ফেলে, এবং গাছের যে আপনার ভাইনগুলি আছে ভাইনের মধ্যে পর্যন্ত ইনফেকশান হয়ে যায়। তো ওইটার জন্য ফাঙ্গাল ইনফেকশানের জন্য ফাঞ্জিসাইড ইউজ করি আমি আমার যে স্পেশাল ভিডিওটা আছে পোকামাকড়ের জন্য আমি কী করি, আপনারা যদি সেটা ফলো করেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, তাহলে আপনারা ওইটা বুঝতে পারবেন যে কীভাবে দিতে হবে আর কি, ওইটার পরিমাপ বা কী ওইটা তখনই বুঝতে পারবেন। আর ফাঞ্জিসাইডটা শুধুমাত্র যদি এই ধরনের আক্রমণ হয় যে গাছের পাতাগুলোর মধ্যে রাস্টের মতো গোল গোল ছোট ছোট ছিদ্র হয়ে যাচ্ছে, এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটাই ফাঙ্গাল ইনফেকশন, তখন আপনি ওইটা ইউজ করবেন, এবং ওইটা শুধু ফাঙ্গাল ইনফেকশানে কাজ করবে, অন্য কোনো পোকামাকড় দমনে ওইটা খুব একটা কাজে আসবে না। তো এই হলো অবস্থা। আর কীভাবে বাগানের টেক কেয়ার করবেন? বাগানের টেক কেয়ার করতে হবে, বাগানের গাছগুলোকে আপনার বেবির মতোই টেক কেয়ার করতে হয় আসলে। যেই যত বেশি টেক কেয়ার করতে পারবেন আপনার বেবিটা তত সুন্দরভাবে গ্রো আপ হবে, এবং সে ওটা থেকে এরকম একটা রেজাল্ট পাবেন। সেম আপনার বাচ্চাদের মতো আমি যেটা করি, আমি প্রতিদিন সকালে ফজর নামাজ পড়ে কিছু সময় বাগানে ব্যয় করি, মানে অ্যাটলিস্ট 40 মিনিট আধা ঘন্টা সময় আমি বাগানে থাকি, এবং আমি প্রতিটা গাছের কাছে যাই, দেখি তার কী অবস্থা, তার নতুন পাতা বেরোচ্ছে কি না, কোনো পাতা রোগাক্রান্ত হয়েছে কি না, কোনো পাতা কেটেছে কি না, তার ফ্লাওয়ারিং হচ্ছে কি না, তার মাটিটা কেমন আছে, মাটি কি খুব বেশি ড্রাই হয়ে গেছে কি না, মাটির মধ্যে কোনো ধরনের ঘাস জন্মেছে কি না, এগুলো আমি চেক করি সকালবেলায়। আর যদি কোনো মানে টাস্ক চলে আসে আর কি, সাপোজ একটা গাছে আমি দেখলাম যে গাছের পোকায় অ্যাটাক করছে, তাহলে আমি এটা ডিসিশন নিই যে এটাকে ইমিডিয়েট দিতে হবে। তো ওই দিন হয়তো বিকালে যদি আমি সময় না পাই, অ্যাটলিস্ট রাতে হলেও আমি এই কাজটা করি। আপনি ফেলে রাখতে পারবেন না, আপনার যখন যেটা দরকার সেটা মানে উইদিন 24 to 40 আওয়ার্সের মধ্যে 48 আওয়ার্সের মধ্যে এটা করতে হবে, আদারওয়াইজ এটা ডেস্ট্রয় হয়ে যাবে। আপনি যদি 2 দিন পরে 3 দিন ওকে করবো, অসুবিধা নাই, আমি দিব 3 দিন পরে, তাহলে আর ওইটা আপনি আর ফেরত পাবেন না। এটা হলো জেনারেল সাজেশান। আপনারা আমাকে 100% কারেক্ট মনে করবেন না প্লিজ, আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, কারণ আমি বারবারই বলেছি যে আমি কোনো কৃষিবিদ না। আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, আমি ম্যাথামেটিক্স থেকে অনার্স মাস্টার্স করেছি, এবং আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সুতরাং এটা আমার পেশার সাথে কোনোভাবেই মিলে না, আমি রিসার্চ এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা করেছি। আর আরেকটা জিনিস হলো বীজ কোথায় পাবো। নর্মালি আমাদের দেশীয় যে শাকসবজি এগুলি বীজ বাংলাদেশ থেকে আনতে হয় বিগিনিংয়ে। আর বাংলাদেশ থেকে যদি আপনি না পারেন, আপনি আপনার বাঙালি নেবার যারা আছে, পরিচিত যারা আছে, তাদের থেকে কালেকশন করবেন। আমি কি করি, আমি প্রতি বছরই আমার প্রত্যেকটা গাছের থেকে আমি বীজ রাখি। যখনই সাপোজ আমার করলা গাছে করলা ধরেছে, সবচেয়ে প্রথমে বা সবচেয়ে সুন্দর ভালো শেপের সবচেয়ে বড় যে করলাটা, সেটা আমি বীজের জন্য রেখে দিই। প্রতি বছরই আমি রাখি।
এটাকে একদম গাছের মধ্যে পাকাবো, পাকিয়ে এটাকে বীজটাকে বের করে এটাকে ওয়াশ করে নিব, পানি দিয়ে ক্লিন করে নিব, নিয়ে এটাকে ড্রাই করব আবার সানে, একদম সানের মধ্যে ড্রাই করবো। একদম যখন ড্রাই হয়ে যাবে তখন এটা জিপলক ব্যাগে আমি রেখে দিই। জিপলক ব্যাগে রাখার আগে ব্যাগের উপরে আমি আবার লিখে রাখি যে এটা কোন মাসে, আমি সাপোজ সেপ্টেম্বর 2025, আমি সেপ্টেম্বর 2025 এটা আমি কালেকশন করেছি বীজটা, ওটা লেখা থাকে। বীজের এটা কিসের বীজ সেটাও লেখা থাকে, এটা বিটার মেলন, তিতা করলা, এভাবে লিখে রাখি। সেম হয়তো আমি প্রত্যেকটা গাছেরই রাখি। বেগুন, একটা বেগুন আমি রাখবো, সবচেয়ে ভালো যেটা সুন্দর বেগুন সেটা রাখবো। মরিচ, সবচেয়ে সুন্দর মরিচ যেগুলো, সেগুলো অ্যাটলিস্ট 10-15টা মরিচ একদম গাছের মধ্যে আমি পাকাবো, পাকিয়ে ওইটাকে সান ড্রাই করবো, করে তারপর আমি এটা সংরক্ষণ করি। তো এইভাবে আমি প্রতি বছরই বীজগুলো সংরক্ষণ করি। যেগুলো বেশি পুরানো হয়ে যায় সেগুলো ফেলে দিই। আপনি বীজ যদি সংরক্ষণ একবার করেন অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর আপনি ইউজ করতে পারবেন নিশ্চিন্তে। 4 ইয়ার্স এটা জার্মিনেট হবে। এর বেশি পুরনো হয়ে গেলে অনেক সময় জার্মিনেট হয় না। আপনি যদি গার্ডেন করেন তাহলে বীজটা এইভাবেই সংগ্রহ করতে হয়। এরপরে সাপোজ আমার কাছে একটা বেগুন, আমি নর্মাল, আমি যখন এখানে বাগান শুরু করলাম আমেরিকাতে, তখন আমি প্রথমে কেনা বেগুনের চারা আনলাম হোম ডিপো, লোইস থেকে, যে লম্বা বেগুন বা বেগুন, এই যে বেগুনি কালারের যে বেগুনগুলো হয়, কালো ডার্ক বেগুনি, সেটা আনলাম। সেটা করলাম প্রথম বছর, ওটা খাইলাম। এরপর আমি সার্চ করলাম আর ভালো বেগুনের কি কার কাছে আছে বীজ। তখন এক বোনের বাসায় গিয়ে দেখলাম উনি সবুজ বেগুন, বাংলাদেশের বড় বড় গোল সবুজ বেগুন করে, যেটা গোল সবুজ দুইটা আছে, একটা আছে একটু লম্বা টাইপের, ওইটা আবার আমার কাছে খুব একটা ভালো লাগে না। যেটা গোল বাংলাদেশের একদম সবুজ সবুজ বেগুন সেটা। তো ওনাকে বললাম যে আমাকে একটা বেগুন, আমার জন্য একটা বেগুন দিয়েন, পাকাইয়েন আর কি একটা বেগুন। তো উনি আমাকে একটা বেগুন দিছিল, এটা 3 বছর আগে। তো ওই বেগুন থেকে বীজটা আমি কালেক্ট করছি, করে রাখছি। নেক্সট ইয়ারে আমি ওই বেগুনটা করছি। তো এরপরে নেক্সট ইয়ারে যখন আমার বেগুন গাছ হয়েছে তখন আমি আবার এখন প্রতি বছরই একটা করে বেগুন রেখে দিই। প্রথমে যে বেগুনটা হয় সুন্দর শেপের, ভালো শেপ হইতে হবে আপনার বীজ রাখার জন্য, সেই বেগুনটাই আমি বীজের জন্য রেখে দিই প্রতি বছর। তো দিস ইয়ার আমি একটা নতুন বেগুন আনছি বাংলাদেশ থেকে। এটা আমাদের এলাকায় আমরা ছোটোকালে খাইতাম আর কি। এটা বেগুনটা খুবই স্বাদ। আমি যখন ঢাকায় থাকতাম আমি এই বেগুনটার জন্য মানে আমাদের ফেনীতে, আমার বাড়ি ফেনী, আমি ফেনীতে আসতাম শুধু এই বেগুনটা মানে নেওয়ার জন্য। এটা এসে মানে অনেকগুলো কিনে নিয়ে যেতাম, একসাথে 10-15 কেজি কিনে নিয়ে যেতাম এই বেগুনটা। এটা খুবই আমাদের কাছে খুবই ভালো লাগতো এই বেগুনটা, একটু বেগুনি, হালকা বেগুনি এবং সাদা সবুজ মিক্স আর কি। আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন এই বেগুনটা। এটা খুবই টেস্টি বেগুন, আপনারা খেয়ে দেখতে পারেন আর কি যদি এই বেগুনটা পান কোথাও। তো এটা বাংলাদেশের বেগুন, আমি একদম গ্রাম থেকে আপনার বীজ মানে এনেছিলাম আর কি। কিন্তু অনেক চেষ্টার পর এটা উঠেছে। আমি মানে 3 টাইমস এটা আমি লাগাইছি, ওয়েট করছি, একবার মনে করেন ওয়েট করছি 3 সপ্তাহ 4 সপ্তাহ, তারপরে আবার এটা জার্মিনেট হয়েছে। অনেক পরে গিয়ে এটা জার্মিনেট হয়েছে, কিছু বেশি না। এখানে 2টা 6টা চারা উঠেছে আমার। আমি অনেকগুলি লাগিয়েছিলাম, মাত্র 6টা বীজ উঠেছে, কারণ এই বীজগুলো অনেক পুরানো বীজ ছিল। আমি দেখেছি এটা যে অনেক পুরানো, হয়তো 4-5 বছরের আগের বীজ। এনিওয়ে, তো এটা হলো এইভাবে। লাল শাক, যেমন একটা লাল শাক আমি রেখে দেই বীজের জন্য। একটা সরিষা করলে একটা সরিষা রেখে দেই বীজের জন্য। হয়তো আমার বাগানে আপনি দেখে থাকবেন যদি ভিডিওগুলি দেখেন, যে একটা আমি বড় করে রেখে দিই, মূলা একটা রেখে দিই। ওইখান থেকে আমি এটাকে বছরের পর বছর ইউজ করি। সেম আমি টমেটো রেখে দিব, 1-2টা পাকাবো, সে পাকা টমেটো থেকে বীজটা নিয়ে ওটা ড্রাই করে আমি সুন্দর করে ওয়াশ করে ড্রাই করে ওটাকে জিপলক ব্যাগে একদম সিল করে ডেট দিয়ে আপনার ভ্যারাইটি দিয়ে লিখে রাখবো। ভ্যারাইটি লিখতে হবে। তো এভাবে আমি বীজ সংরক্ষণ করি। নিজের বীজ আমি নিজেই সংরক্ষণ করি। অ্যাডিশনাল হয়তো প্রতি বছর আমি 2-1টা যদি কারো বাগান দেখতে গেলাম, ওইখানে আমার কাছে ভালো লাগলো কোনো একটা জাত, কোনো একটা সিমের জাত ভালো লাগলো, কোনো একটা কুমড়ার জাত ভালো লাগলো, তখন আমি ওনার থেকে চেয়ে হয়তো কয়েকটা বীজ নিয়ে আসলাম। এটা দিয়ে আমি ট্রাই করলাম। নেক্সট ইয়ারে যদি দেখি যে না ওইটা খুবই ভালো, তাহলে আমি তখন নিজেই এটা রাখা শুরু করি আর কি। আর আমার ভিউয়ার্সদের মধ্যে অনেককে আমি আসলে বীজ দিয়েছি, অনেক বীজ পাঠিয়েছি। অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই আমার এই বীজটা একটু যদি দেন ভালো হইতো। দিয়েছি, আমি পাঠিয়েছি পোস্ট করে ওনাদের জন্য বীজ। বাট অত্যন্ত দুঃখের কথা, ওনারা আজ পর্যন্ত কেউই আমাকে বলে নাই যে আপনার এই বীজ থেকে আমার এই সবজিটা হয়েছে বা আমি এটা উঠেছিল অথবা ভালো হয়েছে খারাপ হয়েছে, কোনো ফিডব্যাক আমি পাইনি। এটা আমার কাছে একটু কষ্ট পাইছি আমি। যদিও আমি যাদের জন্যই পাঠিয়েছি, আমি তো কিছু পয়সা খরচ করেছি, সময় খরচ করেছি ওনাদের জন্য বীজগুলি পাঠানোর জন্য। এটা ফ্রি অফ কস্ট, আমি কারো থেকে তো কোনো চার্জ নিইনি।
তো আমি অন্তত আশা করছিলাম যে ওনারা হয়তো আমাকে অ্যাটলিস্ট কমেন্ট করে হলেও জানাবে যে ভাই আপনার বিস্তার থেকে আমি চারা উঠাইতে পারছি, বা আমি বিস্তার থেকে আমার সবজি হচ্ছে, বা মানে কিছুই কোনো ফিডব্যাক পাইনি আর কি। তো আপনারা যারা মানে বীজ কালেকশন করতে পারেন না আর কি, অথবা আমার কাছে আছে এরকম কোনো ভ্যারাইটিস যে বীজ আপনারা চান, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুকে আপনার ইনবক্সে কমেন্ট জানাতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে জানাতে পারেন। আমি চেষ্টা করব যে আপনাদের কাছে বীজগুলো পাঠানোর জন্য। তবে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন যে আপনারা বীজগুলোর থেকে চারা করতে পেরেছিলেন কিনা, নেক্সট ইয়ারে চারাগুলো উঠেছিল কিনা। তাহলে আমিও কিছু জিনিস জানলাম, ইনফরমেশান জানলাম, হ্যাঁ যেটা হয়তো নিউজ আসছিতে হয়তো এটা হয়েছে, এটা টেক্সাসে যখন পাঠিয়েছি টেক্সাসে এটা হয়নি, বা হয়তো ওয়েদারের কারণে, টেম্পারেচারের কারণে। তাহলে আমার আরেকটা এক্সপিরিয়েন্স হইলো আর কি। আর আপনারা একটা অনুরোধ থাকবে, সেটা হলো যে আপনারা যদি ভিডিওগুলি ওয়াচ করেন, আপনারা প্লিজ এটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যে এটা যে আমি ইনকামের জন্য করি তা না, এটা আমার অ্যাকচুয়ালি প্রফেশন না, দিস ইজ নট মাই প্রফেশন। বাট যখন এটা দেখে ভিউয়াররা, অনেক ভিউয়ার দেখছে জিনিসটা, কমেন্ট করছে, ভালো পজিটিভ কমেন্ট করছে, এটা আমাকে উদ্বুদ্ধ করে যে আরেকটা ভিডিও বানানোর জন্য। আমাকে অ্যাকচুয়ালি এটা ইন্সপায়ার করে আর কি, যে আমি যাতে উৎসাহ পাই যে আরও বেশি বেশি করে নতুন করে ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আশা করি অনেক প্রশ্নের জবাব আমি এখানে দিতে পেরেছি আপনাদের। আর আমি নিচে আরও কিছু লিঙ্ক দিয়ে দিব, যেগুলিতে বিচ্ছিন্নভাবে আমার যে আগের যে পুরাতন ভিডিওগুলোতে এই ইনফরমেশানগুলো এখানে আছে, সেই ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে দিব, যে আপনারা হয়তো অনেক সময় সব ভিডিও কষ্ট করে খুঁজে দেখেন না যে কোথায় কী আছে। আপনাদের হেল্প করার জন্য এটা করব ইনশাল্লাহ। তা আমার জন্য দোয়া করবেন, আমার গার্ডেনের জন্য দোয়া করবেন, আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।